মগরাহাটে ব্যবসায়ীর ওপর হামলা, ধারালো অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ওই ব্যবসায়ীকে। যেরকম জানা যাচ্ছে, মগরাহাটে এক ব্যবসায়ীর ওপর হামলা, ধারালো অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের। রক্তাক্ত অবস্থায় মগরাহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ব্যবসায়ীকে। পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাই আপনাদের। দেখছি ওর গাইতে সর্বশরীর বিরাট বার, ওর বাড়িতে খবর দিলাম যে তোর ভাই ওই যে অবস্থাটা বললাম তোর ভাত এরকম। নামটা কি জানো? এর নাম হাসিবুল মোল্লা, আর ওর ভার নাম জিয়াউল মোল্লা। জিয়াউল মোল্লার আমি ডাকলাম। কোথায় বাড়ি? আমাদের শ্যামনগর গোটবাড়ির শ্যামনগর বাড়ি। হ্যাঁ, ওর ভাই আছে এলে আমার বললো আমার মোটর ভ্যান আছে, আমার বললো তোর ভ্যানটা ঝপ করে বার কর, একটু হসপিটালে নেছো। আমি তাই কে মারলো টারলো? মারলো কে আমি ঠিক জানি না, আমরা কেউও দেখিনি। এনে কি পেশায় কি কাজ করতো? এরা মাংস বিক্রি করে। কল্যাণীর ওয়াকফ মন্তব্য নিয়ে বিতর্ক। মুসলিমদের নমাজে পড়ার জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি 20 থেকে 25 জন যে ব্যাখ্যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, 20 থেকে 25 জন নামাজ পড়লেই ওয়াকফ সম্পত্তি। কল্যাণের এই মন্তব্যের পরই কার্যত বিতর্কের ঝড়। আরও একবার আপনাদেরকে শোনাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বক্তব্য রেখেছেন এই ওয়াকফ নিয়ে, মুসলিমদের নমাজ এবং জায়গা নিয়ে। শুনুন। যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। বিশিষ্ট লেখক মানস ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বোর্ড নিয়ে যেটা বলেছেন সেটা পাগলের প্রলাপ। তার কারণই হচ্ছে যে এইভাবে একজন ওই রকম দায়িত্বশীল একজন তৃণমূলের নেতা তিনি কি করে বলেন যে একটা জায়গাতে কিছুদিন ধরে নামাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। হয় তিনি ওয়াকফ শব্দটার অর্থই জানেন না, অথবা তিনি শুধুমাত্র ভোটের জন্য এটা করছেন। ওয়াকফের শব্দের অর্থই হচ্ছে দান, ঈশ্বরের নামে দান। এখন কেউ দান করলো না, আমি জোর করে গিয়ে একটা মাঠে কিছুদিন বা রাস্তায়, এবং তার কথা যদি ধরতে হয় তাহলে ধর্মতলার রাস্তা, লেলিন সরণি যেখানে প্রতিদিন নামাজ পড়া হয় প্রতি শুক্রবারের, সেটা ওয়াকফের সম্পত্তি। রাজাবাজার পুরোটাই ওয়াকফের সম্পত্তি, পুরো পশ্চিমবঙ্গটাই তো তাহলে ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। আমি কল্যাণবাবুকে বলবো, বিনীতভাবে বলবো যে এই ধরনের বাজে কথা কম বলুন। কেন নিজেদের মধ্যে আরো দ্বন্দ্বের সৃষ্টি করছেন এই ধরনের উল্টোপাল্টা কথা বলে? অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতারা কি বলছেন, শুনুন। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিবৃতি দিয়েছেন, এটা কার্যত জমি জিহাদের সামিল। কি বলছেন যে কোনো একটি জায়গায় কিছুদিন যদি কেউ নিয়মিত নামাজ পড়ে ওই জায়গাটি ওয়াকফের হয়ে যায়। এই করে তো বাংলার গ্রামে গ্রামে, বাংলার ঘরে ঘরে জিহাদিরা এসে নামাজ পড়তে শুরু করবে এবং সনাতনীদের জমি দখল করে বলবে ওয়াকফ প্রপার্টি। এতদিন শুনছিলাম রাজভবন, মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, বাকি সমস্ত ডালহৌসি চত্বরে সবই নাকি ঘরের মাঠ পর্যন্ত ওয়াকফ সম্পত্তি। এবার তো বাড়ির উঠোনে ওয়াকফ নিয়ে এলেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা কি চাইছে? সনাতনীদের এবার জেগে ওঠার সময়। এই মন্তব্য প্রমাণ করছে যে রাজনৈতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে অপমৃত্যু হয়েছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই শাসক দলের সৌজন্যে পশ্চিমবাংলায় ও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে বেশি দেরি নেই এবং সময় লাগবে না। অবিলম্বে এই সমস্ত লুজ স্টক বন্ধ করা উচিত, আর তা না হলে যারা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি টিপু সুলতান ওয়াকফ বোর্ডের ট্রাস্টি সদস্য মোহাম্মদ শাহিদ আলম কি বলছেন, শুনুন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে কি বলেনি ওটা তো আমি শুনিনি, আর আমি বলতে পারছি না। কিন্তু যেখানে নামাজ পড়লেই যে ওয়াকফ হয়ে যাবে এর কোনো মানে নেই। এমনকি মুসলিম হলেও মুসলিমের অন্যের জমি কেউ যদি নামাজ পড়ে সেটা ওয়াকফ হয় না। ওয়াকফ করার জন্য সেই জমির তার টাইটেলটা ঠিক থাকা চাই, সেই সম্পত্তি মসজিদের নামে হওয়া চাই। যে সংস্থার বা যে যারা নামাজ পড়ে যে মসজিদ হোক, সেই মসজিদের নামে টাইটেল, সঠিক টাইটেল হওয়া চাই, তবেই সেটা ওয়াকফ হবে। টাইটেল না থাকলে তো হবে না। অন্যের জমিতে কেউ নামাজ পড়লো, কারোর জমিতে,
সেটা কি করে সম্ভব? সেটা হয় না। অন্যের সম্পত্তি ওয়াকআপ করে দেবে, এটা হয় না, এটা বেআইনি, ইললিগাল। অবশ্যই তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে জানবো যে সত্যি বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় রয়েছে। কিন্তু তার পাশাপাশি টিটপ আমার সহকর্মী রয়েছে এই মুহূর্তে, যেখানে মঞ্চ বাঁধা হয়েছে, কিছুক্ষণ বাদে সেখানে বিরোধী দলনেতা তিনিও পৌঁছে যাবেন। টিটন, এখনকার ছবি, সকালের ছবিটাও তুমি দেখিয়েছিলে এবং ঘন্টায় ঘন্টায় ছবির পরিবর্তন হচ্ছে, বহু সংখ্যক মানুষ তারা দূর দূরান্ত থেকে সেখানে এসে উপস্থিত হচ্ছেন, নিরাপত্তা আঁটোসাঁটো। এই মুহূর্তের এখনের ছবি সেখানকার, টিটপ। দেখো, একদম তাই। আর কিছু সময়ের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা সহ একাধিক বিধায়ক থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি, এমনকি ধর্মগুরুরা, তারাও কিন্তু এখানে আসবেন। এই যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে দাঁড়িয়ে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালাবেন। এমনকি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তারা কি বার্তা দেন সেদিকে যেমন তাকিয়ে রয়েছেন সমস্ত মহল, গোটা বিশ্বের মানুষ। তেমনিভাবে সকাল থেকে প্রচুর মানুষ তারা কিন্তু এই যে সনাতনী যারা রয়েছেন তারা এখানে প্রতিবাদ সভা দিচ্ছেন। যেহেতু এখনো পর্যন্ত সভা শুরু হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত অর্থাৎ যেই ঘটনা, এই যে সভাস্থল তার থেকে 200 মিটারের মধ্যেই যেহেতু 0 পয়েন্ট, সেখানে অনেকে দেখতে গেছেন অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি কি। যেহেতু অর্থাৎ ভারতে দাঁড়িয়ে পেট্রাপোলে দাঁড়িয়ে বেনাপোল অর্থাৎ ওপার বাংলা, বাংলাদেশের মধ্যে বেনাপোল দেখা যায়, ঠিক সেখানে দাঁড়িয়ে অর্থাৎ অনেকে সেখানে গেছেন। কিন্তু এই যে সভাস্থল, তুমি দেখো, আরেকবার দেখাচ্ছি সেই ছবিটা, এই সভাস্থল থেকে সঙ্গেই রাস্তা, অন্যদিকে এখান দিয়ে যাতায়াতের রাস্তা। এখান দিয়ে প্রতিদিন যেমন কয়েক হাজার মানুষ যেমন পারাপার করে, তেমনিভাবে পণ্য বোঝাই লরিগুলো সেগুলো কিন্তু যাতায়াত করেন। অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যেভাবে লাগাতার অত্যাচার করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ। আজকে যে সভা, তোমাকে দেখাচ্ছি আরেকটা ছবি, কাট আউটগুলো পরপর একাধিক কাট আউট রয়েছে এই সভাস্থলের। এখানে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে একাধিক ধর্মগুরু, জনপ্রতিনিধি, বিধায়ক যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই কাট আউট এখানে রাখা হয়েছে। অর্থাৎ এখানেই আসবেন, এখানে মঞ্চ থেকে দাঁড়িয়ে তারা যে বার্তা দেবেন, সেই বার্তা কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন। তোমাকে আরেকটা নিরাপত্তার বিষয় বলি, একদিকে যেমন আজকে যেমন অন্যান্য দিনের তুলনায় বিএসএফ এর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে 0 পয়েন্টে সহ এই সভাস্থলের এরিয়ার মধ্যে, তেমনিভাবে রাজ্য পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে যাতে নিরাপত্তা কোনো রকমভাবে বিঘ্নিত না ঘটে। স্বাভাবিকভাবেই অর্থাৎ এখানে যারা এই যে সনাতনীদের ডাকে আজকে যে সভা যারা আয়োজন করেছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের বক্তব্য প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ সমাগম হবে এই সভাস্থলে। এখানে যেমন সনাতনীদের বিভিন্ন ধর্মের সনাতনী যারা রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের, তারা প্রত্যেকে এখানে আসবেন। এমনকি তুমি একটা বিষয় জানো যে উত্তর 24 পরগনার বনগা যে বেল্ট, এই বেল্ট কিন্তু মতুয়া গড় হিসেবে পরিচিত। এখানে আজকে কিন্তু মতুয়াদের ধর্মগুরু সুব্রত ঠাকুর স্বয়ং তিনি নিজে উপস্থিত থাকবেন বলে এমনটা জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই অর্থাৎ ওপার বাংলা এখনো অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, তারা রয়েছেন বাংলাদেশে, তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন আজকের দিনে তাকিয়ে। একেবারে তাই। আজকের এই মঞ্চ থেকে কি বার্তা নতুন করে তুলে ধরেন বিরোধী দলনেতা, সেদিকেও আমাদের নজর রয়েছে, এবং যারা সনাতনীরা, যারা সন্ন্যাসীরা তারা উপস্থিত থাকবেন, তারাই বা কি বলেন সেদিকেও আমরা নজর রাখবো। প্রতিমত সেই ছবিগুলোই দেখাচ্ছে। কিন্তু তার পাশাপাশি শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যেই বক্তব্যতে তিনি একেবারে স্পষ্ট করেছিলেন যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন না দেওয়া হয়, এমনকি কোনো রকমের শর্ত ছাড়াই তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছিল, এবং যদি তাকে জামিন না দেওয়া হয়, যদি তাকে না ছাড়া হয়, সনাতনীদের ওপর অত্যাচার যদি এখনই না থামানো হয়, তাহলে পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। একবার সেই বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। ভিসা বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। খুব বড় বড় কথা বলেছে আজকে। ওই সার্জিস না কি নাম, করাচি আর লাহোরে পাঠানো মেডিকেল করাতে, এখানে পাঠাস কেন? এখানে পাঠাস কেন? একটা হসপিটাল নেই? লজ্জা লাগে না? আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে, আয়োডিনটা দেয় ভারত, লবণের সঙ্গে আয়োডিনটা দেয়। পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে। সোমবার থেকে একটা গাড়ি যাবে না, একটা গাড়ি যাবে না, একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেব না সোমবার সকাল 10টা। তৃণমূলের দুর্নীতির অভিযোগ করায় হামলা, বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ, এমনকি কুলপি সামনা করে সেখানে গ্রামে হামলার অভিযোগের সামনে আসে। তৃণমূলের আবাসে দুর্নীতির অভিযোগে সরব, এমনকি সরব হন বিজেপি নেতা সুনন্দ ও সরিতা হালদার। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম, প্রতিবাদে জানিয়ে বিডিও অফিসে অভিযোগ। এরপরেই বাড়িতে চড়াও হয়ে হুমকি, আতঙ্কে বিজেপি নেতার পরিবার। দেখলাম যে টিএমসি পার্টির লোকেরা এসছে আমার ঘর ঘেরাও করতে, তো তখন বুঝতে পারলাম যে ওরা পরিকল্পনাভাবে এসছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, আমাকে মারধর করার জন্য। কেননা আমি বিডিও অফিসে গিয়েছিলাম 27 তারিখে যখন ঘরের দৃশ্য হয়, তখন দেখলাম যে গ্রামে যাদের
পাওয়ার যোগ্য তারা পায়নি, অথচ যাদের ছাদলা বাড়ি তাদের নাম আছে। সেই হিসাবে বিডিওর কাছে যাই, যে যারা পায়নি তাদের কথা বলতে যাই, বলতে যেতে বললেন ঠিক আছে যারা পায়নি তাদের নাম দাও, আর কারা ছাদলা বাড়ি তাদের নামটা তুমি দাও, কারণ আমরাও চাই যে ছাদলা বাড়িগুলো যাদের না পায়। সেই হিসাবে আমার বাড়ি, হ্যাঁ 30-40 জন হচ্ছে মহিলা সহ ও ছেলেরা এসেছে, টিএমসি নেতারা এসেছে গ্রামে ঘেরাও করতে। প্রথম তো বুঝতে পারলাম না যে কী ব্যাপারের জন্য এসেছে, পরে জানতে পারলাম ওরা এসেছে আমার স্বামীকে মারধর করতে, যে ওদের কাছে খবর আছে যে কিছু নাম হচ্ছে কমপ্লেন করেছে, আমার স্বামী ঘর ওদের কেটে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।